আপনি সৌরভ স্যারের ওয়াইফ তৃষা ম্যাডাম, তাই না? আমি খানিক চমকে উঠলাম। ফোনের ওপাশ থেকে যে গলা শোনা যাচ্ছে তা মাঝবয়সী কোনো পুরুষের, তবে তার কণ্ঠে যথেষ্ট পরিমাণ রাগ। আমি সাধারণত গলায় বললাম, জি আমি তৃষা। আপনি কে? আমার পরিচয় জানার কোনো দরকার নেই ম্যাডাম। আপনাকে একটা সতর্কবাণী দিতে ফোন করেছি। আপনি কথা না বলে চুপ করে শোনেন, এতে আপনার মঙ্গল। মাঝবয়সী লোকটার এই কথায় আমি সত্যিই ঘাবড়ে গেছি। তবু নিজেকে শক্ত করার ভান করে বললাম, জি বলুন, আপনার সতর্কবাণী। আমি চুপ করেই শুনছি। লোকটি এবার বলতে শুরু করলো। সে বলল, আপনার হাজব্যান্ড শুভ স্যার রোজ আমার হোটেলে দুপুরবেলা একটা মেয়ে নিয়ে আসে। সুন্দরী মেয়ে, দেখতে মডেল মডেল লাগে। তারা আমার হোটেলে এসে 2-2.5 ঘন্টা থাকে, তারপর চলে যায়। অবশ্য বিনিময়ে আমার মোটা অঙ্কের টাকা দেয়। এসব কি বলছে লোকটা? আমি যখন জিজ্ঞাসা করতে যাব, চাচা আপনার হোটেলের কি নাম, তখনই ওপাশ থেকে ফোনটা কেটে দিল লোকটা। এরপর আমি বার কয়েক ডায়াল করলেও কাজ হলো না। ফোনের সুইচ এক্কেবারে বন্ধ করে দিয়েছে। আমি এবার বুক ধড়ফড় করছে। বাবু পেটে আসার 7 মাস হলো। ডাক্তার বারবার নিষেধ করেছেন কোনো রকমের টেনশন না করতে। ওদিকে আমার শাশুড়ি আমায় কাজটাসে হাত দিতে দেন না। শুভ আমার কেয়ার করেন। এই তো গত শুক্রবার বারান্দায় বসে আমার হাত পায়ের নখ কেটে দিল, চুলে তেল দিয়ে আঁচড়ে দিল। রাতে হঠাৎ তেষ্টা পেলে সে চট করে বিছানা থেকে উঠে গ্লাস ভরে পানি এনে আমার ঠোঁটের সামনে ধরে। আর এমন একটা মানুষ সম্পর্কে কি বাজে কথাই না বলল মাঝবয়সী বেয়াদব লোকটা। আমার ভীষণ রাগ লাগছে ওই লোকটার প্রতি। ওকে যদি আমি চিনতাম তবে মুখের উপর দুটো শক্ত বকা দিয়ে আসতাম। আমার মনে হয় এই লোকটা আমার শ্বশুরের পুরনো কোনো শত্রু। আমার মহরম শ্বশুর ধনবান ছিলেন। অনেকগুলো মিল কারখানা তিনি রেখে গেছেন। সেই সাথে রেখে গেছেন তার সাথে ব্যবসায়ী প্রতিযোগিতায় হেরে যাওয়া একপাল শত্রু। ওরা বাইরে কিছু করতে না পেরেও এখন ঘরে ঢুকতে চায়। অতটা বোকা আমি না। আর কোনো দিন আননোন নাম্বার থেকে আশা কলই রিসিভ করব না। ফোনটা রেখে আমি খানিক সময় বিছানার উপর বসে রইলাম। পেটে একটু একটু লাথি বসিয়েছে আমার দুষ্টু বাবুটা। আমার কষ্ট হচ্ছে, তবু এই কষ্টকে কষ্ট মনে হয় না কোনো মায়ের। আমি আমার ডান হাতটা আমার পেটে আলতোভাবে বুলিয়ে দিয়ে বললাম, লক্ষ্মী সোনা, তুমি পৃথিবীতে আসার জন্য পাগল হয়ে গেছে একেবারে। এখনও তো সময় হয়নি। এবার শান্ত হয়ে ঘুমিয়ে থাকো। সময় হলে তোমার পৃথিবীতে আনার আয়োজন করা হবে। এরপর আর বাবু মায়ের পেটে লাথি দেয়নি। সে সম্ভবত বুঝে গেছে মায়ের কষ্টটা। দুষ্টুমি করা ঠিক হচ্ছে না মায়ের সাথে। আমি এসব ভাবছিলাম আর মিটমিট করে হাসলাম। ঠিক তখনই আমার শাশুড়ি আমার পাশে এসে বসলেন। তার মুখটা মলিন, তিনি আমার পাশে এসে বসলেন। তৃষা, তোমার চেহারা এমন বিষণ্ণ দেখাচ্ছে কেন মা? আমি চমকে উঠে হাসবার চেষ্টা করলাম। কই না তো মা, টেনশন করব কি নিয়ে আবার? আমার শাশুড়ির সন্দেহ যেন কিছুতেই কাটছে না। তিনি এবার বললেন, তাহলে এভাবে মুখ আধার করে চুপচাপ বসে আছো কেন? আমি শাশুড়ি মাকে কী উত্তর করব তা খুঁজে পাচ্ছিলাম না। এক পর্যায়ে এসে একটু ঘুরিয়ে বেছে বললাম, সামান্য হেসে বললাম, মা, আজকাল আপনার নাতি এসে আমার পেটে লাথি গুঁতো দেয়। মাঝে মধ্যে খুব কষ্ট হয়। একটু আগেই এমন করেছে। ওকে নিয়ে ভাবছিলাম। শাশুড়ি মা এবার মিষ্টি করে হাসলেন, হেসে বললেন, মা হওয়া কি অত সহজ? একটু লাতিগুঁতো খাবে না, কষ্ট অনুভব করবে না? তবে তুমি কিসের মা? তবে টেনশন করার কিছু নেই, এগুলো স্বাভাবিক। আমার শুভ যখন পেটে, তখন সেও এমন ছটফট করতো, লাথি গুঁতো দিত। এক একদিন আমার মনে হতো এই বুঝি পেটের চামড়া ছিঁড়ে যাবে, ও বেরিয়ে আসবে। আমার শাশুড়ি তখন বলতেন, বউ, তোমার ছেলে বাচ্চা হবে, 1 নম্বরে তেদর হবে দেইখো। কিন্তু আমার শুভ তেদর হয়নি। আর ওর কি বয়সটাই বা হয়েছে, সবে 27 পেরিয়ে 28-এ পড়লো। দেখো, বাবা হারানোর শোক কাটিয়ে উঠে কিভাবে সামলে নিল সব কিছু। আমার তো মনে হচ্ছে শুভ তার স্কিল দিয়ে তার বাবাকে হার মানিয়ে ছাড়বে। আমি শাশুড়ি মার মুখ থেকে নিজের স্বামীর উচ্চ প্রশংসা শুনে মিষ্টি করে হাসলাম। আমার খুব আনন্দ হচ্ছে, নিজেকে বড় ভাগ্যবতী মনে হচ্ছে। বাবা তবে ধনকুবের ছেলের কাছে বিয়ে দিয়েও কোনো ভুল করেনি। যদিও মা বলেছিলেন ওদের চরিত্র ভালো হয় না। অঢেল টাকা পয়সা থাকায় বকে যায় ওরা। ঘরে স্ত্রী রাইখা বাইরে 8-10টা সুন্দরী দাসী পালে, ওদের সাথে মেলামেশা করে। বাবা শুনে হেসে বলেছিল, আলতাফ হোসেন আমার বাল্য বন্ধু, তাকে আমি চিনি। তার ছেলেকেও আমি চিনি। তার স্ত্রী মাটির মানুষ। যেহেতু শুভ মা চাচ্ছে মেয়েকে নিতে, তবে আমাদের মতো গরিব অত বাহানা করার কী প্রয়োজন?
আমরা বরং হ্যাঁ বলে দিই। মা তখন আর না বলেননি, হয়তোবা তিনি বুঝতে পেরেছিলেন এর চেয়ে ভালো সম্বন্ধ আমার জন্য আর আসতেই পারে না। অতএব শুভর সাথে বিয়ে হয়েই গেল আমার। বিয়ের 4 বছর পেরিয়ে গেছে। বিয়ের পর থেকে শুভ ভুলেও কোনোদিন আমায় দুটো কটু কথা বলেনি। আমার শাশুড়ি যতদিন ছিলেন ততদিন নিজের মেয়ের মতোই আমায় আদর সোহাগ করেছেন। আর শাশুড়ির কথা তো বলা শেষ করাই যাবে না। এমন একটা সংসারকে স্বর্গ সংসার বললেও যে কম হয়ে যাবে। কিন্তু আমার পৃথিবীটা সম্পূর্ণ এলোমেলো হয়ে গেল আরও মাস দুয়েক পরে। যেদিন শুভ এসে তার মায়ের কাছে আবদার করলো সে একটা মেয়েকে 2 বছর আগে গোপনে বিয়ে করেছে, সেই মেয়ের নাম কি? অর্ণা। অর্ণা নাকি কনসিভ করেছে। এবার সে চাপ দিচ্ছে তাকে ঘরে তোলার জন্য। তাই নাকি শুভ বাধ্য হয়ে এসব প্রকাশ করছে। আমার শাশুড়ি সব শুনে থতমত খেয়ে গেছে। তিনি ছেলের সাথে একটি কথাও বলেননি, অন্যদিকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এরপরে শুভ আমার কাছে এলো। এসে আমার একটা হাত ধরে মিনতি গলায় বলল, তৃষা, বিশ্বাস করো, আমার তখন কিছু করার ছিল না। আমি বাধ্য হয়েছিলাম এটা করতে। আমার কষ্ট হচ্ছিল তখন, রাগে দুঃখে চোখ ভিজে উঠছিল, নাকের নরম পাতা কাঁপছিল তিত্তির করে। তবুও নিজেকে সামলে নিয়ে আমি বললাম, আপনি বাধ্য হয়েছিলেন মানে? ওর সাথে কি আপনার রিলেশন ছিল কোনো রকম? শুভ খাপছাড়া কিছু শব্দ এলোমেলো করে বলল, না না, তা না। তবে মেয়েটার বাবা আমার অফিসে জব করতো। তো আপনার অফিসে যে সকল পুরুষ জব করতো তাদের সবার মেয়েকে আপনি বিয়ে করবেন নাকি? শুভ ক্ষেপে উঠেছে না আমার এমন উল্টোপাল্টা প্রশ্নে। সে বরং শান্ত গলায় বলল, আমার কথা তো পুরোটা শুনো, নয়তো বুঝবে কি করে? আমি বললাম, বলুন, শুনছি। শুভ এবার সব খুলে বলতে শুরু করলো। সে বলল, অন্যার বাবা ছাড়া আর কেউ নেই। ও বড় অসহায় মেয়ে। গত 2 বছর আগে হুট করে একটা স্ট্রোক করে অন্যার বাবা মারা যায়। মেয়েটি তখন অসহায় হয়ে পড়ে। আমি তখন বাধ্য হই তাকে বিয়ে করতে। আমি এবার শব্দ করে হেসে উঠি। হেসে বলি, দারুণ তো নাটকটা। মানে আপনি বিয়ে করে দায়িত্ব পালন করলেন, এই তো। শুভ এবার কিছুটা রাগলো, যেন রেগে গিয়ে বলল, মজা নিচ্ছ কেন এটা নিয়ে? বিয়ে করছি, কারোর সাথে অবৈধভাবে তো গাঁটছাট বাঁধিনি। আমি এবার বললাম, তো এসব আমায় বলছেন কেন? অনুমতি দেওয়ার জন্য। কিসের অনুমতি? অন্যাকে এ বাড়িতে আনতে চাই। তাছাড়া সেও আমার সন্তানের মা হতে চলছে। তো এতে আমার অনুমতি কিসে আসে যায়? বিয়ে করার সময় অনুমতি নেন নাই, এখন অনুমতি নিয়ে কী করবেন? শুধু অন্যাকে কেন, আরও 100টা মেয়ে এনে ঘরে রাখেন। এতে আমার কি? শুভ আর কিছু বললেন না, চুপচাপ এখান থেকে বেরিয়ে গেল। ও চলে যাওয়ার পর একটু পর আমার পেটে চিনচিন একটা সরু ব্যথা শুরু হলো। শীতের সন্ধ্যায় এই সন্ধ্যাতে আমার কপাল ঘামছে, কষ্ট হচ্ছে খুব। আজ শাশুড়িমাও আমার কাছে আসছেন না। তার মন অসম্ভব রকমের খারাপ। ছেলে যে কাণ্ড করেছে তা তিনি কিছুতেই মেনে নিতে পারছেন না। কিন্তু এই মুহূর্তে আমি আমার স্বামীকে কি করেছে না করেছে এসব টেনশন করতে পারছি না। ব্যথায় আমার কাবু হয়ে ফেলছে। সেই ব্যথা আস্তে আস্তে বাড়ছে। এশার আজান হলো যখন, তখন আরও ভয়াবহ আকার ধারণ করলো। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আমি গলা ছেড়ে কাঁদতে শুরু করলাম। আমার কান্নার শুনে দৌড়ে আমার কাছে এলেন মা। এসে অস্থির হয়ে আমার হাত ধরে বললেন, কী হয়েছে মা, কী হয়েছে তোমার? আমি সব কিছু খুলে বলে মা আমাদের ড্রাইভারকে ফোন দিলেন। ড্রাইভার আসতে দেরি করলো না। হাসপাতালে যেতে আধ ঘন্টা সময় লেগেছে। এরপর শুভকে খবর দেওয়া হয়েছে। শুভ এসেছে এবং আমায় সাহস দিয়েছে। যদিও তখন মা শুভর সাথে কথা বলেনি। শেষ রাতের দিকে কোনো জটিলতা ছাড়াই আমি একটি ফুটফুটে কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়েছে। সন্তান রেখে তার বাবা দাদি দুজনে খুশি। এমনকি শুভ আমার জন্য তড়িঘড়ি করে অর্ডার দিয়ে সোনার চেন আনিয়েছে। সেই চেন আমার গলায় পরিয়ে দিয়ে বলেছে, আমায় এমন একটা রাজকন্যা উপহার দিয়ে তুমি আমায় ধন্য করেছো। এবার বলো আমার কাছে তুমি কি চাও? আমার সত্যি কান্না পাচ্ছিল তখন, কারণ আমি জানি শুভর মুখে এমন সুন্দর কথা মানায় না। আমি তাই ওর সাথে কোনো কথাই বলিনি। এরপর শুভ বাসায় চলে আসে। বাসায় কেউ নেই, কাজের লোকেরা আছে। এদের মধ্যে আবার 2-1জনের স্বভাব চরিত্র ভীষণ রকমের খাবার। ঘর খালি পেলে জিনিসপত্র সরিয়ে ফেলতে ওস্তাদ। তাই আমার শাশুড়ি শুভর সাথে রাগ থাকা সত্ত্বেও বলল, তুমি বাসায় চলে যাও শুভ, বাসাটা এক্কেবারে খালি পড়ে আছে। শুভ সে একবার বলল, মা, যদি কোনো কিছু প্রয়োজন হয়? মা বললেন, হলে তো ড্রাইভার ফখরুল আছেই, তোমার টেনশন করতে হবে না এ নিয়ে। তুমি পারলে কাল দিনে আসো একবার। কিন্তু পরদিন শুভ হসপিটালে এলো না। তার পরিবর্তে এলো আমাদের বাসার ম্যানেজার মোজাম্মেল চাচা। তিনি এসে মাকে আড়ালে ডেকে নিয়ে কী যেন বললেন। মা তখন রেগে গেলেন এবং উত্তেজিত হয়ে বললেন, কত বড় সাহস, আমার ঘরে ওই মেয়ে নিয়ে ঢুকেছে। আমি এক্ষুনি বাসায় যাব, ঘাড় ধরে ওদের দুটোকেই বের করব আজ। কথাগুলো বলে মা প্রস্তুতি নিতে লাগলো বাসায় চলে যাওয়ার জন্য। কিন্তু কি দুর্ভাগ্য, মা আর তখন যেতে পারল না।
আমার একদিন বয়সী রাজকন্যাটা হঠাৎ কেমন করতে লাগলো। ওকে দেখে বোঝা যাচ্ছে খিঁচুনি হচ্ছে ওর। আমি গলা ছেড়ে কাঁদতে শুরু করলাম। মাও এসে কাঁদতে শুরু করলেন। একজন নার্স এসে এগিয়ে এলো আমার রাজকন্যার কাছে। অদ্ভুত বিষয় হলো সেই নার্সের চোখও ভিজে উঠেছে জলে। আমি স্পষ্ট দেখলাম সেও কাঁদছে। কাঁদতে কাঁদতে কোথায় যেন ফোন করলো সে। ডাক্তার সৈয়দ মুরসালিন এই হসপিটালের কোনো দায়িত্বরত ডাক্তার নন। তিনি অবশ্য ময়মনসিংহ বিভাগের শিশু বিশেষজ্ঞদের মধ্যে সবচেয়ে বড় ডাক্তার। দায়িত্বরত নার্স তাকে ফোন করেছিল। তিনি এসে সঙ্গে সঙ্গে এসেই দেখেন আমরা কাঁদছি। আমার রাজকন্যার চোখ মুখ উল্টে দিয়েছে। ডাক্তার সৈয়দের কাছে আমি অনুনয় বিনয় করতে লাগলাম। আল্লাহর দোয়াই লাগে আপনি আমার মেয়েকে বাঁচান স্যার। ডাক্তার সৈয়দ বললেন, অস্থির হবেন না আপনি, আমি দেখছি। এরপর তিনি আমার মেয়ের গায়ে হাত দিলেন, নাভি চেক করলেন, ব্যাগ থেকে বের করে একটা ইঞ্জেকশন দিলেন। ইঞ্জেকশন দেওয়ার মিনিট 5 পরে মেয়ে আমার ঘুমিয়ে পড়লো। আমি তখনও ভয় পাচ্ছি, ভাবছি এটা কি কোনো স্বাভাবিক ঘুম? ডাক্তার সৈয়দ আমায় অভয় দিলেন, বললেন, আর কোনো চিন্তা নেই, মেয়ে সুস্থ এখন। এরপর নার্সের সাথে কী বলে যেন ডাক্তার সৈয়দ চলে গেলেন। আমি তখন নার্স আপুকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপু, সৈয়দ স্যার তো অনেক বিজি মানুষ, রোগী দেখেই কুলিয়ে উঠতে পারে না। উনি আপনার একটা মাত্র ফোন কলে চেম্বার থেকে সঙ্গে সঙ্গে যে এসে পড়লেন, উনি আপনার কে হন? নার্স আপু হাসলেন, হেসে বললেন, সৈয়দ আমার হাজবেন্ড। আমি এই কথা শুনে ভীষণ রকম অবাক হয়েছি। অবাক হওয়ার কারণ হলো, একজন নার্সকে উনি বিয়ে করছেন, অথচ ওনার যা নাম ডাক, যা অর্থবিত্ত এবং সম্মান, তার জন্য কি আরেকটি ডাক্তার মেয়ের অভাব ছিল? হতে পারে তিনি নার্স আপুকে ভালোবেসে বিয়ে করছেন। ভালোবাসা এমনই, ধনী গরিব রূপগুণ দেখে হয় না। আমি এক পর্যায়ে নার্স আপুকে বললাম, আপু আপনি অনেক বড় ভাগ্যবতী। কথাটা শুনে হাসলেন না নার্স আপু, বরং দু চোখে থেকে 2 ফোঁটা জল ফেলে দিলেন। আমি অবাক হলাম, আচ্ছা ওনার কি আমারও মতো পারিবারিক কোনো সমস্যা আছে? ভালোবাসে বিয়ে করেছেন কিন্তু এখন অসুখী? সৈয়দ স্যার অন্য কোনো নারীতে আসক্ত? এখন তো কতই এমন হয়, ভুরি ভুরি দেখছি। আমার নিজের ঘরে এর সবচেয়ে বড় প্রমাণ। শুভর চেয়ে ভালো ছেলে আমার জীবনে আমি দেখিনি, কিন্তু সেই গোপনে কত কী করে ফেললো। আমাকে জিজ্ঞাসা করতে হলো না এসব। নার্জাপুর নিজের থেকে বললেন, গত 5 মাস আগে তার একটি ছেলে সন্তান মারা গেছে, তাও জন্মের 1 সপ্তাহ পর। আমার মেয়ের মতো খিচুনি। ডাক্তার সৈয়দ ঢাকায় ছিলেন, একটা ট্রেনিং, আর এদিকে তার ছেলের শুরু হলো খিচুনি। তাড়াহুড়ো করে হাসপাতালে নিয়ে এসেছিল ছেলে নার্সকে, আপুকে, কিন্তু কাজ হয়নি। ইঞ্জেকশন দেওয়ার আগে ছেলে পৃথিবী ছেড়ে চলে গেল ওপারে। আমি নার্স আপুকে সান্ত্বনা দিলাম, আর বুঝতে পারলাম উনি বোঝেন সন্তান মৃত্যু কতটা ভয়াবহ। বোঝেন বলে সঙ্গে সঙ্গে স্বামীকে ফোন করে আনিয়েছিলেন এখানে। স্বামীও সঙ্গে সঙ্গে এসেছেন, কারণ সেও যে সেই একই দুঃখে দুঃখী, সন্তানহারা। মা বাসায় গিয়েছেন পরদিন, আমার সাথে নেন নেই। আরও 2 দিন এখানে থাকতে হবে আমার। যদিও আমি চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মা বলেছেন বাসার পরিস্থিতি বৈরী। আগে তিনি ওই মেয়েকে বাসা থেকে বের করবেন, তারপরে আমায় বাসায় যাওয়া। কিন্তু অদ্ভুত বিষয় হলো, অন্যাকে কিছুতেই বাসা থেকে বের করা গেল না। ওর হাতে বিয়ের ডকুমেন্টস, তাছাড়া তার পিছনে লোকবলও আছে। অন্যা সরাসরি বলেছে, তাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করলে সে ভয়ঙ্কর কিছু করবে। পুলিশ নিয়ে আসবে বাড়িতে। তাছাড়া তার পক্ষে অবস্থান করবে আমার শ্বশুরের রেখে যাওয়া ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বীরা। মামলা টামলা করে একটা নাজুক অবস্থার সৃষ্টি করবে মেয়েটা। আর সবচেয়ে বড় কথা হলো, ওর পেটে আবার শুভর সন্তান। এতটাই বড় শক্তি তার। শুভকে মেয়েকে এ বাড়িতে রাখবেই। মা অনেক চেষ্টা করছিল, কিন্তু পরিস্থিতি খারাপের দিকেই যেতে লাগলো। শেষে তিনি চুপ হয়ে গেলেন এবং হাসপাতালে আমায় নিতে এসে বললেন, মাগো পরিস্থিতি ভালো না মোটেও, কদিন যাক সব কিছু ঠিক হয়ে যাবে, কিন্তু আপাতত এ নিয়ে কিছু করা যাবে না, তোমাকে কদিন সহ্য করতে হবে। আমি বললাম, কেন মা? তিনি সব কিছু খুলে বললেন, শত্রুরা ওত পেতে আসে, সুযোগ অপেক্ষা করছে ওরা। আমি ওদেরকে সেই সুযোগ করে দিতে পারি না। আমার কষ্ট লাগছে খুব। আমি জানি এমন পরিস্থিতিতে বাসায় থাকাটা আমার জন্য কতটা কষ্টকর। তবু বললাম, মা চলুন, আমি পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করব। মা আমায় অভয় দিলেন, বললেন, ভয়ের কিছু নেই। আমি থাকতে তোমার হাতেই এই বাড়ির রাজত্ব। এছাড়া ওই অন্যান্য ফন্না, তাকে আমি যে করে হোক এ বাড়ি থেকে বের করব। আমি বললাম, আচ্ছা। আমি ভেবেছিলাম অন্না বোধহয় এ বাড়িতে ভয়ে ভয়ে থাকবে, চুপচাপ থাকবে, কোনো মতে এ বাড়িতে আশ্রিত হবে। কিন্তু আমার ভাবনা হলো উল্টো। বাসায় ফিরে দেখি আমার ঘরে অন্না আর তার রাজসজ্জায় সাজিয়ে বসে আছে। এই ঘর এখন তার দখলে। আমি ঘরে ঢুকতে চাইলে সে বাধা দিল, বলল, এই ঘরে না, অন্য ঘরে যাও, এই ঘর থেকে আমার। ওর এমন অস্পর্ধা থেকে আমি রাগে কাঁপতে লাগলাম। মাও আমার পাশে। তিনি চুপচাপ
আমি ওকে বললাম, থাপ্পড় মারিয়ে সবগুলো দাঁত ফেলে দেবো, ফাজিল মেয়ে, উড়ে এসে জুড়ে বসেছো যেন, ভালোই ভালো এ বাড়ি ছেড়ে চলে যাও, নয়তো। আমার মুখ থেকে কথাটা টেনে নিল অর্ণা। তারপর সে বলল, নয়তো কি? কি নয়তো? আমার হাজব্যান্ড ঘরে এসে আমায় হুমকি দেওয়া হচ্ছে। মা তখন ধমক দিয়ে এলেন অর্ণাকে, বললেন, কিসের হাজব্যান্ড? নষ্ট মেয়ে কোথাকার! অত সাহস কে দিয়েছে তোমায়? হ্যাঁ, ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো এক্ষুনি। অর্ণা হাসলো, হেসে বলল, এই বাড়ি কি আপনার? আপনার নামে লেখা? মা উঁচু বলে বললেন, এটা তোমার জেনে কি লাভ? এই বাড়ি কার নামে লেখা? অর্ণা হাসলো, হেসে বলল, আমার হাজব্যান্ডের নামে লেখা। সো গলাটা একটু নামিয়ে কথা বলবেন, বুঝছেন? মার আগে অগ্নিশর্মা হয়ে উঠলেন এবং ওর গালে চর বসিয়ে দিতে এগিয়ে গেলেন, কিন্তু চর দিলেন না। ঠিক তখন এসে ঘরে উপস্থিত হয়ে গেল শুভ এবং মায়ের হাতটা খপ করে ধরে ফেলেন। মা তাজ্জব বেনে গেলেন একেবারে। কিছু বলতে যাবেন তিনি, তার আগে শুভ বলতে উঠল, আমার স্ত্রীকে শাসন করার একমাত্র আমার একার অধিকার আছে, আর কারো অধিকার নেই। মা কেঁদে ফেলবেন। কেঁদে কেঁদে তিনি বললেন, এসব কি বলছিস তুই শুভ? শুভ বলল, তোমরা যদি জল আরও ঘোলাটে করতে চাও তবে আমি কিন্তু ভয়ঙ্কর হব মা। মা কাঁদতে কাঁদতে বললেন, তোকে না আমি জন্ম দিছি, তুই এমন চরিত্রহীন হলে কি করে রে শুভ? শুভ বলল, হ্যাঁ দিয়েছো, কিন্তু আমি চরিত্রহীন নই। নষ্ট একটা মেয়েকে নিয়ে ঘরে উঠছিস, তবু বলছিস তুই চরিত্রহীন নয়। শুভকে কোনো দিকে রাগান্বিত অবস্থায় আমি দেখিনি। আমি ভাবতাম এই লোকটা একটা মাটির মানুষ, সহজ সরল, রাগ জিনিসটা তার রক্তে আদৌ নেই। কিন্তু আজ ভয়ঙ্কর রাগ দেখাচ্ছে সে। মার দিকে চোখ লাল লাল করে তাকিয়ে বলল, মা, আরেকবার যদি অন্যাকে নিয়ে তুমি কুরুচিকর কোনো কথা বলো তবে আমি কিন্তু তোমার সাথে ভালো আচরণ করব না, বলে দিলাম। মা অবাক হলেন এবং ঘাবড়ে গেলেন। তিনি অনেকটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বললেন, কি করবি তুই? আমার গায়ে হাত তুলবি? শুভ এরপর মাকে কি বলল তা আমি শুনতে পাইনি আর, কারণ ও ঘরে মেয়েকে শুইয়ে রেখে এসেছিলাম আমি। হঠাৎ এমন চিৎকার শুরু করলো মেয়ে, দৌড়ে গেলাম মেয়ের কাছে। ওকে যতক্ষণ শান্ত করলাম ততক্ষণ দেখি মা আবার বোরখা পরছেন। দু হাতে দুই ব্যাগ। আমার কাছে এসে ব্যাগ দুটো মাটিতে রেখে আমার কাছ থেকে আমার মেয়েকে কোলে নিলেন তারপর আদর করে চুমু খেয়ে আবার কোলে উঠিয়ে দিয়ে বললেন, মা, কত সময় কত কথা বলে ফেলেছি তোমায়, আমার প্রতি কোনো রাগ রেখো না। কথাগুলো বলতে গিয়ে তিনি চোখ মুছলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এসব কি মা? আপনি কোথায় যাচ্ছেন? মা বললেন, বাপের বাড়ি। বাপ তো নেই, ভাইয়ের ঘরে গিয়ে উঠি, বলে শব্দ করে কেঁদে উঠলেন তিনি। আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। মার সাথে কাঁদতে শুরু করলাম। কাঁদতে কাঁদতে বললাম, মা, আপনি চলে যাচ্ছেন কেন? আপনি না বললেন এ বাড়ি থেকে ওদের তাড়িয়ে দেবেন? মা বললেন, মেয়েদের হাতে যে অত বড় ক্ষমতা নাই গো মা। এই বাড়ি তো আর আমার নামে না, ছেলের নামে। আমি এতদিন ভাবতাম আমার ছেলেই আমার সম্পদ, কিন্তু এখন দেখি সেই না, আমার না। চলে যেতে বলছে আমায়। এখানে থাকলে নাকি আমার চুপচাপ থাকতে হবে, ওর বিরুদ্ধে টু শব্দ করা যাবে না। যদি এভাবে না থাকতে ইচ্ছে হয় তবে নাকি আমার জন্য সবসময় দুয়ার খোলা আছে। চলে যেতে বলছে আমায়। মা শব্দ করে আসছেন, আবার ব্যাগ দুটো হাতে উঠিয়ে নিয়েছেন তিনি। আমি বললাম, আমিও যাব মা, আমিও যাব আপনার সাথে। তিনি বললেন, না, আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই। ভাইয়ের বাড়িতে আমি নিজেই আশ্রিত হয়ে থাকবো। কি জানি আমায় ওরা রাখে কি না। দিন পাল্টেছে, এখন নিজের ঘরের ছেলে রাখে না। ভাই এখন বৃদ্ধ, ছেলেদের হাতেই সব দায়িত্ব। কি জানি ওরা আমায় রাখে কি না। যেখানে আমার নিজের পায়েই মাটি নেই সেখানে তোমার সাথে করে নেই কি করে গো মা? তুমি থাকো, আল্লাহ তোমার প্রতি সদয় হবেন। মা চলে গেলেন। মা চলে যাওয়ার পর শুভ ঘরে ছিল। সে তখন টু শব্দ পর্যন্ত করল না, তাকিয়ে দেখল না পর্যন্ত। আমি তখন চিৎকার করে বললাম, আল্লাহর গজব নাজিল করবেন। আল্লাহ এত সহজে ছেড়ে দিবেন না এই পাপের জন্য। আমার কথা শুনে শুভ আর অন্না উচ্চস্বরে হাসতে শুরু করলো। তারা যেন খুব মজা পাচ্ছে তখন। আর আমি তখন রাগে শুভকে বললাম, তুমি বুঝতে পারছো না ঠিক কার পাল্লায় যে পড়ছো। ও মানুষ না, শয়তান একটা, তোমায় ধ্বংস করে ছাড়বে, দেখো সব কিছু শেষ করে দিবে। ও একটা ছলনাময়ী। ও ভালোর জন্য এ বাড়িতে ঢুকেনি শুভ। অর্ণা তখন গাল ফুলিয়ে কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে শুভকে বলল, দেখেছো আমাকে নিয়ে কত বাজে বাজে কথা বলছে ও। তুমি কি ওকে এর জন্য পানিশমেন্ট দিবে না শুভ? তুমি যদি কোনো পানিশমেন্ট না দাও আমি বুঝবো ওর জন্যই তোমার সব দরদ। আমার জন্য তোমার কোনো মায়া দয়া ভালোবাসা নেই। আমায় তুমি তোমার ঘরের দাসীবাদীই মনে করো। শুভ হঠাৎ চোখ গরম করে আমার দিকে এগিয়ে এলো। অন্নাকে সে ভীষণ রকম ভালোবাসে। অন্যার প্রতি তার ভীষণ মায়া দেখাতে গিয়ে আমার গালে শক্ত দুটো চড় বসিয়ে দিল। তারপর ঘাড় ধাক্কা দিয়ে
ঘর থেকে বের করে দিল। বলল, এ বাড়িতে থাকতে হলে চুপচাপ থাকতে হবে, কথা বললে আউট করে দিব। এটাই আমার লাস্ট ওয়ার্নিং। আমি তখন আর 10টা মেয়ের মতো চুপ করে থাকলাম না। যদিও আমার তখন খারাপ লাগছে, এমনিতেই শরীর দুর্বল। তবুও আমি ওর দিকে গলা বড় করে বললাম, আমায় মেরে ফেললেও আমি চুপ করে থাকবো না। এই মেয়ে তোমার সব শেষ করে ছাড়বে, কিন্তু আমি তা হতে দিব না। আমার সোনার সংসার এভাবে শেষ হয়ে যেতে দিব না। অন্যার কান্না আরও বাড়ল। আর শুভ যখন আমার সামনে এসে ধমকে দিল, বলল, ফকরেনি ঘরের মেয়ে কোথাকার, তোর সোনার সংসার তোর বাপের টাকায় করেছিস এসব নাকি রে? তোর বাবাই তো আমার বাবার উপর নির্ভর করে থাকতো, কদিন পর পর হাত পেতে ভিক্ষে নিত। আসলে তোরে বিয়ে করাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল। তুই যদি আরেকবার অন্যাকে নিয়ে কোনো কথা বলিস, তবে আমি তোর জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করব কিন্তু। এই বলে দিলাম শেষবার। আমার ভীষণ খারাপ লাগছে বাবাকে নিয়ে এসব বলে। আমি জানি আমার বাবা মোটেও এরকম মানুষ ছিলেন না, কারো কাছ থেকে হাত পেতে 1 পয়সা নেওয়ার মানুষ ছিলেন না। শেষ বয়সে গ্রামের ছেলেমেয়েদের প্রাইভেট টিউশনি পড়িয়ে অল্প বিস্তার যা কিছু পেয়েছেন তা দিয়ে পরিবারের খরচ চালিয়েছেন। তাই এটা মেনে নিতে না পেরে আমি বললাম, এই মেয়ের জন্য আমার বাবার নামে এসব মিথ্যে মিথ্যে অপবাদ দিলে তুমি? ছি, ওই মেয়ে যে একটা ডাইনি তা তুমি এখন বুঝতে পারোনি, কিন্তু খুব দ্রুত সব টের পাবে তুমি। কিন্তু ততক্ষণে তোমার সব কিছু শেষ করে ছাড়বেও। এরপর শুভ আমার দিকে অনেকক্ষণ ধরে চোখ গরম করে তাকিয়ে তার দাঁত কটমট করতে লাগলো। তারপর কি যেন ভেবে রাগে আমার দিকে এগিয়ে এসে আমার গলা থেকে এক টানে 1 সপ্তাহ আগে দেওয়া ওর চেনটা খুলে নিয়ে ঘরের দিকে চলে গেল। আমি ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থেকে চোখের জল ফেললাম। তারপর ঘরে এসে মেয়েকে কোলে টেনে নিয়ে বুকের সাথে চেপে ধরে কাঁদতে শুরু করলাম। মেয়ে তখন কী বোঝে কে জানে। আমি যখন কাঁদছি সে তখন একেবারে নিশ্চুপ, শুধু চোখ বড় বড় করে বড়দের মতো আমার মুখের দিকে তাকিয়ে আছে। সেদিন সন্ধ্যাবেলা হুট করে আমাদের বাসায় বুয়া নাসরিন আমার কাছে এসে বলল, আপা, আপনি কি ব্যাগপত্র গোছানোর সময় গোছায় ফেলেন? অন্না আপা বলছেন আপনি কোনো জিনিস এ বাড়িতে রাখা যাইব না। আমি ওর কথায় বুঝতে পারছি না, তাই ওকে এক প্রকার ধমক দিয়ে বললাম, কি বলো, ক্লিয়ার করে বলা যায় না? আমি বুঝতে পারছি না তুমি কি বলছো, এখন স্পষ্ট করে বলো। নাসরিন কিছু বলার আগেই আমার ঘরে অন্না চলে আসলো আর এসে একটা চেয়ার টেনে এসে বলল, তোরে আজকে ডিভোর্স দেওয়া হবে, আর আগামীকাল ভোরবেলা ড্রাইভারকে তোরে তোর বাপের বাড়িতে রেখে আসবে গিয়ে। এখন ক্লিয়ার হয়েছে তো বিষয়টা? আমি অন্যার এই কথাগুলো হজম করতে পারিনি, তাই রেগে মেগে আগুন হয়ে অন্যার কাছে এসে অন্যার গালে একটা চড় বসিয়ে দিলাম। শুভ তখন বাসায় ছিল না। অন্না চড় খেয়ে তখন পাগলের মতো শুভকে ফোন দিয়ে কেঁদে কেঁদে চেঁচিয়ে বলতে লাগলো, তোমার বাসায় চাকরানিটা আমায় মেরেছে, আর একটু হলে মেরেই ফেলতো এক্কেবারে। তুমি এক্ষুনি বাসায় আসো, না জানি কখন আবার আমায় মেরেই ফেলে টেরে ফেলে। একা একা ভীষণ ভয় করছে। তারপর ফোনটা রেখে দিল অন্না। আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে বললাম, এসব কি বানিয়ে বানিয়ে বলছো তুমি? ওর কাছে ডাইনি মেয়ে একটা। অন্না হাসলো, হেসে বলল, অপেক্ষা করো, তোমার দিন আজকেই শেষ। শুভর ফিরতে খুব একটা দেরি হলো না। সে ফিরে ওর বুকে ঝাঁপিয়ে পড়লো অন্না। তারপর কাঁদতে শুরু করলো। কাঁদতে কাঁদতে বলল, আমি এখানে থাকতে পারবো না শুভ, ও মেরে ফেলবে আমায়। ওর সঙ্গে তখন গলা মিলিয়ে বাসার বউ নাসরিনও ঠিক একই কথা বলল। সে এনিয়ে বেনিয়ে, ছাড় তিশা আপা, অন্না আপারে আরেকটু হইলে মাইরেই ফেলতো। ভাগ্য ভালো আমি ফিরাইতে পারছিলাম। শুভ থম মেরে খানিক সময় দাঁড়িয়ে রইল। তারপর আমায় উদ্দেশ্য করে বলল, তোর জন্য কাগজপত্র রেডি হচ্ছে, 2-1 দিনের ভিতর ডিভোর্স পেপার পেয়ে যাবি, তখন সাইন করে দিস ওটাতে। আর এখন তুই আমার বাড়ি ছাড়বি। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ। ড্রাইভার ফখরুল তোকে দিয়ে আসবে তোর বাবার বাড়িতে গিয়ে। আমি শুভর কথাগুলো শুনে সত্যি বাকরুদ্ধ হয়ে গেলাম এবং শুভকে বললাম, এসব কি বলছো শুভ, পাগল হয়ে গেছো নাকি? আমি ওর দিকে এগিয়ে গেলাম। ও সামনে, ওর একটা হাত ধরার চেষ্টা করলাম, কিন্তু ও ঝাঁকুনি দিয়ে হাতটা সরিয়ে দিয়ে বলল, তোমার সাথে আমার সকল সম্পর্কের অবসান এখানেই। আমার মেয়েকে তুমি লালন পালন করে বড় করে দিবে, বিনিময়ে তার সব খরচ তোমার মান্থলি একটা স্যালারি দিব আমি। আমি কি বলবো বুঝতে পারি না, এমন সময় কি করা যায়। শুধু রাগে দুঃখে বললাম, আমার মেয়েকে তোমার মতো পাপী কোনো পিতার 1 পয়সা খাইয়ে বড় করব না। এই মেয়ে কোনোদিন তোমার নাম পর্যন্ত জানবে না। ও জানবে শুধুমাত্র মা আছে, বাবা নেই। শুভ কথা বলল না। তার মেয়েকে নিয়ে কোনো রকম আক্ষেপও নেই। সে অন্যার মোহে অন্ধ, অন্ধ হয়ে গেছে বলে কি করছে না করছে কিছুই বুঝতে পারছে না। শেষমেশ আমাকে রাতেই ও বাড়ি ছাড়তে হলো। গাড়ি করে ফখরুল এসে দিয়ে গেল আমার বাবার বাড়িতে। এখন অবশ্য এটাকে বাবার বাড়ি বললে ভুল হবে, যেহেতু বাবা মারা গেছে, 6 মাস মা আছেন। তিনি কোনো মতে জীবন পার করছেন কষ্ট করে।
তার সাথে আমার এক মামাতো ভাই থাকেন। 8 বছর বয়স ওর। মামি মারা গেছেন ক্যান্সারে। এরপর থেকে মামা পাগল পাগল হয়ে কোথায় যেন উধাও হয়ে গেল। এরপর থেকে নাহিন আমাদের বাড়িতে। হুট করে এত রাতে এভাবে বাড়িতে আসতে দেখে মা চমকে গেল। অবাক হয়ে আমায় বললেন, কিরে এত রাতে যে, তাও কি কাঁচা শরীর নিয়ে? আমি সঙ্গে সঙ্গে মাকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে দিলাম। কি হয়েছে বললাম। কি হয়েছে তোর? আমি কাঁদতে কাঁদতে বললাম, সব কিছু শেষ হয়ে গেছে, সব কিছু শেষ হয়ে গেছে। তারপর সব কিছু খুলে বললাম। মা শুনে তিনিও কাঁদতে লাগলেন, কিন্তু কি করবেন তিনিও বুঝতে পারলেন না। আমার মা আর 10জন মায়ের মতো না, তিনি শক্তপোক্ত ধরনের মহিলা। বিপদ তাকে সহজে ঢলে দিতে পারে না। তিনি আমায় সান্ত্বনা দিয়ে বললেন, ভাগ্যের যা লেখা আছে তাই হবে, ওখানে না থেকে ভালোই হয়েছে। চরিত্রহীন মানুষের সাথে থাকার চেয়ে একা একা সংগ্রাম করে বেঁচে থাকা অনেক ভালো। আমি কাঁদতে কাঁদতে মার আঁচলে মুখ লুকালাম, আর আমার আঁচলে মুখ লুকালো আমার মেয়ে। সেই দিন থেকে আমাদের সংগ্রাম শুরু হলো, আমাদের মা মেয়ের সংগ্রাম। আমার মায়ের, আমার আর আমার মেয়ের। শেষমেশ ডিভোর্সটা হয়ে গেল। ড্রাইভার ফখরুল এসেছিল পেপার নিয়ে, আমি সিগনেচার করে দিয়েছি। সিগনেচার করতে গিয়েও ভেতরটা আমার কাঁপছিল, কিন্তু কি করার আছে এতে? এই পৃথিবীতে দুঃখ, লাভ আর ত্যাগ তিতিক্ষার জন্যই তো আমার জন্ম হয়েছে। আমি কেঁদেছি, ডুকরে কেঁদেছি। মা আমায় সান্ত্বনা দিছে, সান্ত্বনা দিয়ে বলেছেন, আল্লাহ যা করেন সব মঙ্গলের জন্য করেন। তোর জন্য হয়তো বা ভালো কিছু রেখেছেন তিনি। দুঃখ করিস না, সবর কর। আমি সবর করছি, দাঁতে দাঁত চেপে ধরে সহ্য করেছি, কিন্তু এরপর থেকে শুরু হলো অন্য উপদ্রব। পৃথিবীর ভালো মানুষদের জন্য জাহান্নাম, এই কথাটা ভুল নয়। আমি টের পাচ্ছি এটা। ভেবেছিলাম বাবার বাড়িতে আমার শুধু ভাত কাপড়ে কষ্ট হবে, কিন্তু না, আমি এখানে অন্য কিছুর গন্ধ টের পাচ্ছি। ইদানিং আমাদের বাড়িতে কত রকমের মানুষ সে আসে, কত রকমের পুরুষ, মধ্যবয়স্ক, যুবক, ডিভোর্স হয়ে গেছে, এটা শোনার পর তাদের আগমন শুরু হয়েছে। আমার সাহায্য করতে চায় ওরা। আমার প্রতি তাদের দরদের কোনো প্রকার কমতি নেই, কিন্তু ওদের চোখ দেখলে সব বুঝতে পারি ওদের মতলব ভালো না। ওরা আমার ভালো চায় না, ওরা আমার জন্য ফাঁদ পাততে চায়। এরপর একদিন আমাদের বাড়িতে শুভ আসে, এসে আমায় অপমান করে যায়, বলে আমি নাকি বাড়িতে বেশ্যালয় খুলে বসেছি। মেয়েটাকেও নাকি আমি আমার মতো নষ্ট বানাবো। সে মেয়েকে এখানে রাখবে না, আর একটু বড় হলে নিয়ে যাবে। এমনকি পাড়ায় 10জনের কাছে সে বলে গেছে আমি চরিত্রহীন। বাসার কাজের লোকের সাথে আমার নোংরাম সম্পর্ক ছিল, এই জন্য নাকি সে আমায় ডিভোর্স দিয়েছে। এমনকি আমার ছোট চাচার কাছে এসব বলে গেছে। ছোট চাচার সাথে এমনিতে আমাদের সম্পর্ক ভালো ছিল না। বাবাকে ছোট চাচা অনেক ভুগিয়েছে, আর এই সুযোগ পেয়ে সে আমার মাকে এসে গতকাল খবরদারি করে গেল। বলল, মান সম্মান আর রাখবো নাকি ভাবি? ছি ছি, মেয়ে ওখানে কুকর্ম করে এসেছে এখন বাড়িতে। বলি, আমাদের সমাজে তো মানুষের সাথে চলতে ফিরতে হয়, কিন্তু এখন তো লজ্জায় মরছি, কাউকে মুখ দেখাতে পারছি না, সবাই থুতু ছিটিয়ে দিচ্ছে নাকে মুখে। মা চাচার কথা শুনে কোনো কথা বললেন না, তিনি হাউমাউ করে কেঁদে উঠলেন। আমি চাচার সামনে কোনো কথা বললাম না, কথা বলতে পারলাম না। কথা বললে হয়তো তিনি আমায় মারধর করবেন, নয়তো আরও ভয়ঙ্কর কিছু কথা শুনিয়ে দেবেন, তাই চুপ করে সহ্য করলাম। আর মনে মনে ভাবলাম, তার নিজেরও তো 15-16 বছরই মেয়ে আছে একটা। আল্লাহ না করুক তার নিজেরও তো এমন একটা দিন ঘটতে পারে। সেদিন কি তিনি তার নিজের মেয়েকে নিয়ে এমন ঘৃণ্য কথা বলবেন? চাচা আমাদের বাড়ি থেকে যাওয়ার সময় বলে গেলেন, যদি আর একটা আমার নামে উল্টোপাল্টা কিছু শোনেন, তবে নাকি তিনি নিজের বংশের মান সম্মান রক্ষা করতে গিয়ে আমাদের মেয়েকে দুজনে একেবারে গ্রাম থেকে বের করে দিবেন। মা রাতেই আমায় বললেন, তিশা এইখানে আর থাকা যাবে না রে মেয়ে, ভালো না। তোর চাচার লোভ পড়ে গেছে আমাদের বসত ভিটা আর পুকুরের দিকে, ওইগুলো যে ওইভাবে যেভাবেই হোক দখল নিয়েই ছাড়বে। আমি রাগ দেখিয়ে বললাম, বললেই হয়ে গেল, বাবার নামে দলিল করা জমি নিয়ে যেতে পারবে, দেশে আইন নেই। মা কাঁদলেন, কেঁদে বললেন, তুই বুঝবি না রে মা এসব, তুই এসব বুঝবি না। আমিও মার সাথে তেজ দেখিয়ে বললাম, মরতে হয় যদি এখানেই পড়েই মরবো, তবু কোথাও যাব না, দেখি কিভাবে কি করে। মা বললেন, বোকামি করা যাবে না মা, আমাদের সাথে কেউ নেই, আমরা একা, আমরা অসহায়। আমি বললাম, আমরা একা নয় মা, আমাদের সাথে একজন আছে, তিনি অসহায়ের সহায়, তিনি মহান আল্লাহ তাআলা। মা বললেন, ওরা তোর ক্ষতি করবে। আমি হাসলাম, হেসে বললাম, যার সব কিছু শেষ হয়ে গেছে তার আবার নতুন করে কি ক্ষতি করবে মা? আমি এসব আর ভয় পাই না। এরপর মা কিছু বলেননি, কিন্তু তিনি ভয় পাচ্ছেন। ভয়ে আমিও পাচ্ছি। আমি জানি আমার ছোট চাচা শেষ পর্যন্ত ভয়ঙ্কর জানোয়ার শাস্তেও দ্বিধাবোধ করবে না। তার লোভ বড় ভয়ঙ্কর লোভ। সুদের কারবার করতে করতে
তার মানুষের উপর অত্যাচার করে কোটে তিনি একটা আস্ত জানোয়ারে পরিণত হয়েছেন। কিন্তু আমাদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। কোথায় যাব আমরা? কে দিবে আমাদের আশ্রয়? নিজের ভিটায় নিজের নিরাপত্তা খুঁজে না পেলে আর কোথাও গিয়ে নিরাপত্তা পাবো? সে রাতে মেয়েকে বুকে জড়িয়ে ইচ্ছে মতো কাঁদলাম। তারপর ঠিক করলাম, আমার সাথে যাই ঘটুক না কেন, আমি আর মুখ বুজে সহ্য করব না, মোকাবেলা করব। যে হোক, ভয় আমি পেয়েছিলাম তাই হলো। মাসখানেক ভালোই চললো, কিন্তু মাসখানেক পর এক রাতে পাড়ার এক মাতাল ছেলে এসে বারান্দায় দাঁড়িয়ে মাতলামি করতে শুরু করলো। দরজা ধরে ধাক্কা দিতে লাগলো। দরজা না খুলে ঘরে আগুন দিবে। শেষে মা ভয় পেয়ে অপারগ হয়ে দরজা খুললো, কিন্তু দরজা খুলে দিতেই ও ঘরে ঢুকে পড়লো। ও ঢোকার পরপর ছোটো চাচা এসে ঢুকলেন এবং চিৎকার করে অশালীন গাল বকতে শুরু করলেন। তিনি মাকে চোখ রাঙিয়ে দিয়ে বললেন, আজকে মা মেয়ের দুইটারই ঘর থেকে বের করব। খারাপের দল, আমার বংশের মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছিস তোরা। আমি এক পর্যায়ে রাগে গর্জন করে উঠে বললাম, আপনি একটা অমানুষ ছোটো চাচা। নিজের ভাইয়ের মেয়েকে নিয়ে এসব নোংরা কথা বলতে আপনার লজ্জা করে না? ছোটো চাচা রাগ দেখিয়ে আমার কাছে আসেন। এরপর মুখ ভেসে বলল, লজ্জা? তোর মতো বংশের মুখে চুনকালি লেপে দেওয়া মেয়ের জন্য লজ্জা? এই সময় এসে আবার ঘরে প্রবেশ করলেন আমার ছোটো চাচি। তিনি এসে বললেন, কি হয়েছে, এখানে কি সমস্যা? আমি চোখ আগুন করে দিয়ে বললাম, আপনার স্বামী আমাকে নিয়ে যা ইচ্ছা তাই বলছেন। আমি কিন্তু চাচা বলে তাকে আর সম্মান করব না বলে দিলাম। চাচি এবার দেখা গেল প্রচণ্ড রাগ উঠে গেছে। তিনি আমার দিকে তেড়ে এসে বললেন, তো কি করবি হ্যাঁ তুই? আমি বললাম, পায়ের স্যান্ডেল ছুঁড়ে মারব। শেষে এই কথার কাল হলো আমার জন্য। ছোটো চাচা জান পড়ান রেগেই গেলেন আর আমায় মারতে শুরু করলেন। এক লাথি দিয়ে তিনি আমায় ফেলে দিলেন দূরে। তারপর এলোপাথারি মারতে শুরু করলেন, সাথে ছোটো কাকিও। মা ফেরাতে গেলেও তাকেও মারল। এক পর্যায়ে আমার কাঁচা শরীর থেকে রক্ত যেতে শুরু করলো। আমি টের পেয়ে ভয়ে আঁতকে উঠলাম আর চিৎকার করতে লাগলাম, আমায় বাঁচাও, বাঁচাও, আমি মরে যাচ্ছি, মরে যাচ্ছি। এরপর কিছু বলতে পারি না। সম্ভবত আমি জ্ঞান হারিয়ে ফেলি এবং যখন চোখ খুলি তখন দেখি আমি একটা ক্লিনিক বেডের উপর শুয়ে আছি এবং আমার পাশে দাঁড়িয়ে আছে সেই নার্স আপু যে কিনা আমার মেয়েকে চিকিৎসা করতে তার স্বামীকে হসপিটালে ডেকে এনেছিল। আপুর পাশে সাদা পাঞ্জাবি পায়জামা পরুয়া ডাক্তার, যদিও তাকে ডাক্তার কম হুজুর মনে হচ্ছে বেশি। আমি চোখ খুলে নার্স আপু গিয়ে মাকে ডেকে আনলেন। মা এসে কাঁদতে কাঁদতে নার্স আপুকে বললেন, মাগো, আপনি আর ডাক্তার বাবা যদি এই উপকারটা না করতেন তবে কি যে হাল হতো আমার মেয়েটার। নার্স আপু মার হাত ধরে বললেন, আপনি অস্থির হবে না, এতে আমার কিংবা নেহালের কোনো হাত নেই। সব আল্লাহর ইচ্ছায়। তিনি একমাত্র সুস্থ করার মালিক, আমরা ওসিলা মাত্র। এরপর মা ডাক্তার নেহালকে কিছু বলতে যাবেন, তিনি তার আগে নেহাল চলে গেল। তার জন্য স্টাফ অপেক্ষা করছে ওটিতে। সিজার আছে একটা। নেহাল চলে যাওয়ার পর নার্স আপু বসে আমার কাছে সব খুলে বললেন আমার অবস্থা নাকি ভয়াবহ খারাপ ছিল। অনেক রক্ত ভেঙেছে। আমি অজ্ঞান ছিলাম। মা আমায় নিয়ে হসপিটালে এলে নার্স আপু মাকে বললেন, এখানে ভালো চিকিৎসা হবে না, ওরা আলসামি করে, আমার সাথে চলুন, আমি ওকে আমাদের ক্লিনিকে নিয়ে যাব। ওখানে আমার দেবর এসে ওকে চিকিৎসা করবে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপু, নিহাল সাহেব কি আপনার দেবর? নার্স আপু বললেন, হ্যাঁ, আমার দেবর। ও 3 নাম্বার। আমার হাজব্যান্ড সবার বড়। মেজোটার নাম ইয়ামিন আশরাফ, সেও বড় ডাক্তার। ওরা 3 ভাইয়ে ডাক্তার, বলতে পারো ডাক্তার ফ্যামিলি। আমি মৃদু হাসলাম, হেসে বললাম, নেহাল সাহেবের স্ত্রী কি ডাক্তার? নার্স আপু হাসলেন, হেসে বললেন, নেহাল তো বিয়েই করেনি, তবে ইয়ামিন বিয়ে করেছে গত বছর। ওর ওয়াইফ কী করে জানো? আমি বললাম, কী করে? নার্স আপু বললেন, একটা প্রতিষ্ঠান খুলেছে এতিমদের জন্য। ওখানে যে এতিম এবং অসহায় ছেলেমেয়েদের পড়াশোনা শেখায়। ওদের সব খরচ তার, এমনকি ওদের সব দায়িত্ব তার। তুমি বলতে পারো এগুলো তার নিজের সন্তানের মতোই। আমি বিস্মিত হলাম, কী ভালো পরিবার ওদের। নার্স আপু বললেন, তুমি সুস্থ হয়ে ওঠো, আমি বাসায় যাচ্ছি, তোমার সাথে সকালে দেখা করব। আর আমি আমার ড্রাইভারকে দিয়ে বাসা থেকে তোমার জন্য খাবার পাঠাবো। তাছাড়া তোমাদের যা প্রয়োজন শুধু এখানকার যে কাউকে বলতে দেরি হবে, ওদের করতে দেরি হবে না। কৃতজ্ঞতায় আমার চোখ ছলছল করে উঠল। আমি ভেজা গলায় বললাম, আপু, আপনি আমার জন্য যা করেছেন তার জন্য। আপু আমার কথাটা শেষ করতে দিলেন না। তিনি শুধু বললেন, বোনের জন্য বোন এসব করবে না তো কার জন্য করবে? আমি আর কিছু বলতে পারলাম না। কান্নায় আমার মুখ ভেঙে আসছিল। আপু তার ব্যাগ কাঁধে ঝুলিয়ে মুখে নেকাব ফেলতে ফেলতে বললেন, তোমার জন্য একটা গ্রেট সারপ্রাইজ আছে তৃষা, অপেক্ষা করো তুমি। আমি জিজ্ঞাসা করতে যাব কি সেটা, কিন্তু সেই সুযোগ না পেয়ে আপু কেবিন ছেড়ে পরদিন সকালবেলা আমি এমন কিছু দেখব
সেই আশা কখনোই করিনি। শুভর মা অর্থাৎ আমার সাবেক শাশুড়ি মা আমায় দেখতে এসেছেন নার্স আপুর সাথে। নার্স আপু মাকে নিয়ে এসে আমার পাশে বসিয়ে দিয়ে বললেন, দেখো তো তিশা, তোমার জন্য কত বড় একটা সারপ্রাইজ নিয়ে এলাম। আমি বাকরুদ্ধ হয়ে গেলাম, সত্যি এমন কিছু আশা করিনি। আমি নার্স আপুকে বললাম, আপু মাকে কোথায় পেয়েছেন আপনি? মা তো তার ভাইয়ের বাড়ি চলে গেছিলেন। মা আবার নিজেই বললেন, আমি তো অনেক দিন ধরে ওদের বাসায় থাকি। তারপর তিনি সব কিছু আমায় কাছে খুলে বললেন ভাইয়ের বাড়িতে গিয়ে তিনি দেখেন তার ভাই কোনো রকম খেয়ে না খেয়ে সন্তানদের সংসারে পড়ে আছে। ছেলেরা দেখভাল করতে চায় না, অসুখে ভুগছে, কিন্তু চিকিৎসা পর্যন্ত করায় না। আর তিনি কি করে সেখানে আশ্রিত হবেন? তাকে কি করে ওরা দেখবে, সহ্য করবে? দুদিন থাকতে না থেকে ভাইয়ের ছেলেরা, ছেলের বউরা যা ইচ্ছে তাই বলতে লাগলো তাকে, কথায় কথায় খোঁটা দিত। বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য সরাসরি না হলে ইশারায় বোঝাতো। শেষে তিনি বাধ্য হন ওদের বাড়ি ছেড়ে চলে আসতে। ওদের বাড়ি ছেড়ে এসে তিনি বিরাট শহরে দিঘারা মানুষের মতো এদিক ওদিক হাঁটছিলেন। কোথায় যাবেন, কার কাছে যাবেন, আশ্রয় নেবেন ভেবে পাচ্ছিলেন না। তিনি তো জানেন এই শহরে অনেক মানুষ, কিন্তু এদের হৃদয় বলতে কিছু নেই। এরা ইট পাথরের মতো। মানুষের প্রতি মানুষের সহমর্মিতা এখানে নেই। এমনকি তার নিজের ছেলেই এই শহরের সবচেয়ে নামকরা ধনীদের একজন, কিন্তু এতে তার লাভ কী? এই ছেলেই তো তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে চিরদিনের জন্য। এলোমেলোভাবে হাঁটতে হাঁটতে এমন ভাবে হাঁটছিলেন তিনি। একসময় তিনি ক্লান্ত হয়ে রাস্তার পাশে একটা আম গাছের নিচে বসলেন, ঝিমুচ্ছিলেন। তখন ওদিক দিয়ে রিক্সা করে যাচ্ছিল নার্স আপু। নার্স আপু যেহেতু আগের থেকে চিনতো, এভাবে ক্লান্ত শ্রান্ত হয়ে রাস্তার পাশে আম গাছের নিচে বসে থাকতে দেখে রিক্সা থামিয়ে মার কাছে এসে বললেন, মা কেন এভাবে বসে আছেন? কোনো সমস্যা নাকি? প্রথমে বলবেন না করে একসময় মা বলেই ফেললেন সব কিছু। বললেন তার কোথাও জায়গা নেই। নার্স আপু তখন মায়ায় হলো। এমনিতে কদিন আগে তার সন্তান মারা গেছে, এর কদিন আগে আবার তার মায়ের মতো শাশুড়িও মারা গেছে, তাই তিনি এই সুযোগটা হারাতে চাইলেন না। মাকে সঙ্গে করে বাসায় নিয়ে গেলেন। বাসার সবাই তাকে দেখে মহা খুশি। নার্সাপুর বরসহ ওদের আরও দু ভাই বলল, মা এখানেই থাকবে এখন থেকে। তাদের তো মা নেই, তিনি তাদের মা হয়ে থাকবেন এখন থেকে। মার মুখ থেকে সব কিছু শুনে খুশিতে আমার মন বিগলিত হয়ে উঠল। নার্সাপুর প্রতি কৃতজ্ঞতায় আমার মন ভরে উঠল। আমি আপুর হাত ধরে বললাম, আপু আপনি এত মহৎ কেন? আপু হাসলেন, হেসে বললেন, এইবারই যেই বউ হয়ে আসে সেই মহৎ হয়ে ওঠে। যদিও আমি মহৎ কেউ নেই। এরপর আপু আমার মেয়েকে কোলে তুলে নিলেন। ওর মেয়ে বয়স এখন 3 মাস 9 দিন। আপু ওকে অনেক আদর করতে করতে আমায় বললেন, মেয়ের কী নাম রেখেছ তিশা? আমি হেসে বললাম, কোনো নাম রাখিনি। নার্স আপু অবাক হয়ে বললেন, ওমা সে কী কথা, মেয়ে বড় হয়ে যাচ্ছে এখনও ওর নাম রাখোনি? তো কী বলে ডাকো ওকে? আমি মৃদু হেসে বললাম, রাজকুমারী। নার্স আপু খুশি হলেন, খুশি হয়ে বললেন, এটাই সই, ওর নাম রাজকুমারী, চেহারাও তো রাজরানীর মতো। মাশাআল্লাহ। এরপর নার্স আপু বললেন, নেহাল আজকে তোমায় দেখতে আসবে, ওষুধপত্র নিয়ে যাবে, পরীক্ষা নিরীক্ষা করতে হবে, আরও বোধহয় 2-3 দিন তোমার হাসপাতালে থাকতে হবে। আমি মনে মনে খুশি হলাম। বাড়িতে আমার অগণিত শত্রু, বিপদ আর বিপদ, এর চেয়ে ক্লিনিকের ছোট্ট কামরাটি কত ভালো। এর মধ্যে নার্স আপু জিজ্ঞাসা করলেন, এসব কীভাবে হয়েছিল? আমি বলিনি, গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু মা হরহর করে সব কিছু বলে দিলেন। একেবারে আমার ডিভোর্সি হওয়ার থেকে শুরু করে আমার উপর ছোটো চাচার অনাচার অত্যাচার সব কিছু শোনার পর ব্যথিত হলেন নার্স আপু। তারপর আমাদের মা মেয়ে সন্তানকে সান্ত্বনা দিয়ে তিনি বললেন, আল্লাহ অসহায়দের পাশে সবসময় আছেন, আমরা যেন এসব নিয়ে চিন্তা না করি। তিনি বললেন, আল্লাহ তাআলা সব ব্যবস্থা করে দিবেন। এরপর নার্স আপু শুভর মাকে নিয়ে বাসায় চলে গেলেন। বিকেলবেলা ডাক্তার নেহাল এলেন, সবসময় ঠোঁটের মিষ্টি হাসি ঝুলিয়ে রাখা নেহাল। তিনি এসে পরীক্ষা নিরীক্ষা করে দেখে চলে গেলেন, আগামীকাল চলে যাওয়া যাবে, আপনি এখন সম্পূর্ণ সুস্থ, আলহামদুলিল্লাহ। আমি তাকে ধন্যবাদ দিলাম। এরপর তিনি আমায় আরও কিছু বিষয়ে জিজ্ঞাসা করলেন, বললেন, আমি কি নিজের নিরাপত্তা নিয়ে ভাবছি কি না। তিনি নাকি সব কিছু তার ভাবি অর্থাৎ নার্স আপুর কাছ থেকে শুনেছেন, আমার ডিভোর্স থেকে শুরু করে একেবারে বর্তমান পরিস্থিতি পর্যন্ত। আমি বললাম, আল্লাহ আছে, তিনি সবচেয়ে উত্তম নিরাপত্তা দানকারী, আমার ব্যবস্থা তিনিই করবেন। নেহাল খুশি হলেন, খুশি হয়ে আবার জিজ্ঞেস করেন, বিয়ে নিয়ে কী ভাবছেন? আমি খুব অস্বস্তি লাগছিল, উনি জ্ঞানীগুণী মানুষ, তার সাথে কথা বলতে এমন লজ্জা পাচ্ছিলাম, তাও এসব বিষয় নিয়ে। তাই আমি যতটা পারি ততটাই আস্তে করে উত্তর দিলাম, বললাম, এটা আল্লাহর ইচ্ছে অনুযায়ী হবে, তিনি যা ফয়সালা রেখেছেন তাই হবে। ডাক্তার নেহাল বোধহয় আমার কথায় মুগ্ধ হয়েছেন। তিনি এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, আপনি আপনার জীবনসাথী হিসাবে কেমন পাত্র চান তৃষা? আমি এবার সবচেয়ে বড় লজ্জায় পড়লাম। চোখ তুলে
তাকাতেই পারছিলাম না। নিজ দিকে তাকিয়ে আমতা আমতা করে বললাম, এমন পাত্র যে আল্লাহকে ভয় করে এবং কখনোই সীমালঙ্ঘন করবে না। নেহাল মৃদু হাসলো, হেসে বললেন, ধন্যবাদ। থাকুন তবে আজ, আমাকে আরও রোগী দেখতে হবে গিয়ে। আর আপনার বাবুর বিষয়ে বলুন, মেয়েকে কি ওর বাবার কাছে দিয়ে দেওয়ার চিন্তা করেছেন? শুনলাম ওর বাবা বলেছে নিয়ে যাবে একটু বড় হলে। আমি বললাম, ওর কোনো বাবা নেই, আমি ওর বাবা, আমি ওর মা। আর কেউ ওকে নিয়ে যেতে পারবে না আমার কাছ থেকে, অন্তত আমি বেঁচে থাকতে। ডাক্তার নেহাল বললেন, ঠিক আছে, থাকুন তবে, আসছি। আমি বললাম, জি আচ্ছা, আসসালামু আলাইকুম। তিনি উত্তরে সালাম দিয়ে মুচকি এসে চলে গেলেন। নেহাল এলে মা এখান থেকে উঠে চলে গিয়েছিল একটু আড়ালে, কিন্তু তিনি সব শুনতে পেয়েছেন। তাই নেহাল চলে যাওয়ার পর মা এসে আমায় বললেন, ডাক্তার এসব জিজ্ঞাসা করলো কেন? উনি বোধহয় তোর জন্য ছেলে টেলে দেখবে। আমি বললাম, মা এসব কথা রাখো তো, তুমি দুপুরে খাবার খাওনি, নার্স আপু খাবার পাঠিয়েছে, সেই কখন, খেয়ে নাও। মা বললো, তুইও তো খাসনি, আয় দুই মা মিলে খেয়ে নিই। আমি বললাম, আচ্ছা। আমার মন আজ এমনিতেই ফুরফুরে, কেন ফুরফুরে তা বুঝতে পারছি না। ভেতরে যে চাপা দুঃখ ছিল তা কেন জানি অনেকটা দূরে সরে গেছে। বুকের ভেতরটা যে হালকা পাথর চাপা ছিল তাও হালকা লাগছে, বড় হালকা লাগছে। মা আমি মিলে খেয়ে নিলাম, তারপর মেয়েকে তুলে নিয়ে খেলতে শুরু করলাম। মেয়েকে কাতুকুতু দিচ্ছি বারবার, আর মেয়ে খিলখিল করে হাসছে, খুব হাসছে, দেখতে কি মিষ্টি লাগছে, কি মিষ্টি মেয়েটা আমার। তারপর অবশ্য সন্ধ্যা শেষ হয়ে রাতের শুরু, আর তখনই নার্স আপু আবার এলেন। এই সময় তো আসার কথা না। তিনি বললেন, তিশা চলো আমার সাথে। আমি অবাক হয়ে বললাম, কোথায় যাব আপু? আমাদের বাসায়। আমি অবাকের চূড়ান্ত সীমায় পৌঁছে গিয়ে বললাম, ওখানে কেন? নার্স আপু হাসলেন, হেসে বললেন, তোমার বাকি চিকিৎসা ওখানে হবে, বুঝেছো? আমি সত্যি বুঝতে পারি নাই, তাই বোকার মতো তাকিয়ে রইলাম আপুর দিকে। আপু হাসছেন, এই হাসির ভেতরে কোনো রহস্য আছে কি না কি সে নার্স আপুদের বাসায় যাওয়ার পর যে আমার উপর এমন চিকিৎসা শুরু হবে তা আমি কোনোদিন কল্পনা করিনি। আপুদের বাসায় যাওয়ার পর সারাদিন কেটে গেল, আমি কিছু বুঝতে পারিনি। কিন্তু রাত 8টার দিকে যখন ডাক্তার নেহাল বাসায় ফিরলেন, তখন আপু তাকে আমার কাছে নিয়ে এসে বললেন, তৃষা বাবু কি ঘুমিয়েছে? আমি আস্তে করে বললাম, এশার আজানের আগেই ঘুমিয়ে পড়ছে। এরপর নার্স আপু বললেন, আমি বাইরে গিয়ে দাঁড়াচ্ছি, নেহাল তোমার সাথে বোধহয় কিছু কথাবার্তা বলবে। তোমরা কথা বলো, নেহাল থাকো। তৃষা তোমরা কথা বলো কেমন? আমি লজ্জায় আড়ষ্ট হয়ে উঠছিলাম। ডাক্তার সাহেব কি তবে ডাক্তারি পাস ছেড়ে গটকালি শুরু করবেন নাকি এবার? যদিও এটা তাকে একদম মানাবে না। তাছাড়া ডাক্তার নেহাল বড় একজন ডাক্তার, ভালো চিকিৎসা করেন, রোগ সহজে ধরতে পারেন, তার মতো ডাক্তারের দেশ খুব প্রয়োজন এই দেশে। এসব ভাবছিলাম আর হাসছিলাম ঠোঁট টিপে টিপে। যদিও আমার বুক ধড়ফড় করছিল, মনে মনে বলছিলাম, এই লোক বিয়ে শাদী নিয়ে কথা না বলুক। এমনিতে তো আমার জীবন কত বড় কলঙ্ক লেপ্টে আছে, কত কষ্টে জড়িয়ে আছে আমার আষ্টেপৃষ্ঠে। এইসব বিয়ে টিয়ে নিয়ে আমার জন্য না। বিয়ে নামক বস্তুটা আমার কাছে ভয়ের, বর নামক বস্তুটা আরও বেশি ভয়ের। যদিও এ বাড়িতে দুজন আপুকে দেখে আমি বেশ অবাক হই। নার্স আপু আর যা মিনু আপু, কী কপাল ওদের। বর দুটো যেন মাটির মানুষ, কি ভালোবাসা তাদের স্বামী স্ত্রীর মধ্যে। ডাক্তার নেহাল চুপ করে রইলেন আমিও। খানিক পর তিনি গলা ঘেঁষে পরিষ্কার করে বললেন, তৃষা আপনার শরীর কেমন এখন? পুরোপুরি সুস্থ তো? মনে মনে হাসলাম আর বললাম, কীরকম ডাক্তারবাবু হয়েছেন আপনি যে সামনে রোগীকে বসে থাকতে দেখেও বুঝতে পারছেন না সে কেমন আছে, এটা আবার জিজ্ঞাসা করতে হয়? কিন্তু মুখে ঠিক সুন্দর করে উত্তর দিলাম, বললাম, ভালো আছি, এখন পুরোপুরি সুস্থ, আলহামদুলিল্লাহ। নেহাল হেসে মৃদু হাসলেন, হেসে বললেন, মেয়ে ঘুমাচ্ছে? শুনলাম ওর নাম রাজকুমার রেখেছেন। আমি খানিক লজ্জা হয়ে বললাম, জি, কিন্তু ওর ভালো নাম মারাইয়াম। মাশা আল্লাহ, আল্লাহ তাকে মারাইয়াম এর মতো কবুল করুন, আমিন। এরপর তিনি এক কথা সে কথা করে মূল কথা এলেন। তিনি আমায় জিজ্ঞাসা করলেন, আপনার নতুন করে বিয়ে করে কোনো আপত্তি আছে কি না? আমি কী বলবো বুঝতে পারছিলাম না। এর আগেও তিনি আমায় একবার জিজ্ঞাসা করেছিলেন এই বিষয়ে, তখন কী উত্তর দিয়েছিলাম মনে করতে পারছি না। এমনিতে আমার জ্ঞান বুদ্ধি কম, সঙ্গে কোন কথার উত্তর আমি দিতে পারি না। তবুও বললাম, আপত্তি নেই যদি পাত্র যোগ্য হয়, তবে আমার শর্ত আছে। ডাক্তার নেহার বললেন, কী শর্ত? কতগুলো শর্ত। আমি আস্তে করে, একটি মাত্র শর্ত, মেয়ে আমার কাছে থাকবে এবং আমার মেয়েকে নিজের সন্তানের মতো আদর্শ করতে হবে। এ নিয়ে কখনো কোনো ধরনের খোঁটা দেওয়া চলবে না। নেহাল হাসলেন শব্দহীনভাবে, অতঃপর বললেন, এই শর্ত অবশ্যই মেনে নেওয়া হবে। আমি খানিকক্ষণ চুপ করে রইলাম। তারপর হঠাৎ করে মনে হলো আমার আরও একটা শর্ত আছে, এটা বলতে ভুলেই গিয়েছিলাম। তাই হুড়মুড় করে বললাম, শুনুন, আমার আরও একটা শর্ত আছে, কিন্তু বলতে ভুলে গেছিলাম। নেহাল বললেন, বলুন কী শর্ত? আমার মা আমার কাছে থাকবেন। নেহাল হাসলেন, হেসে বললেন, এটা আগেই মাথায় ছিল, পাত্র এতে বেশ খুশিই হবে। মনে মনে প্রশ্ন করেছিলাম, তবে অতটা ভালো পাত্র কে যে কিনা বলার আগে আমার মাকে বাড়িতে
রাখার প্ল্যান সাজিয়ে রেখেছে, কিন্তু এমনিতে মুখ খুলতে চাইলাম না, চুপচাপ বসে রইলাম। ডাক্তার নেহাল আমায় জিজ্ঞাসা করেন, কোরআন পড়তে পারেন? আমি বললাম জি, কিন্তু অতটা শুদ্ধ হয় না মনে হয়। নেহাল বললেন, শুদ্ধ করে নেওয়া যাবে। তারপর আমি কিছু বলার আগেই তিনি আবার বললেন, ঠিক আছে, আপনার সাথে বড়োভাবেই কথা বলবেন এই বিষয়ে বিস্তারিত। আমি বললাম, আসসালামু আলাইকুম। আমি আস্তে করে সালামের উত্তর দিলাম, ওয়ালাইকুম সালাম। ডাক্তার নেহাল উঠে চলে গেল। আমার কেন জানি লাগছিল নিজেকে বেশ বেশরম মেয়েদের মতো মনে হচ্ছিল। ভেবেই পাচ্ছিলাম না তিনি কী প্রশ্ন করছিলেন, আমি কিভাবে এসবের উত্তর দিলাম। আবার দুটো শর্তও জুড়ে দিলাম। আচ্ছা, উনি আবার আমায় বেয়াদব লজ্জাহীন মেয়ে ভাবছেন না তো? এসব ভাবছিলাম আর নখ খুঁটেছিলাম দাঁতে। তখনই নার্স আপু রুমে এলেন। এসে আমার পাশে বসে আমার হাত ধরে মৃদু হেসে বললেন, কথা হয়েছে তোমাদের? আমি বললাম, জি আপু হয়েছে। পাত্র সম্পর্কে কিছু বলেছে নেহাল তোমায়? আমি বললাম, না তো, উনি বলেননি। আপু জিজ্ঞাসা করলেন, তো জিজ্ঞাসা করবে না তুমি? পাত্র সম্পর্কে সব কিছু আগেভাগে জেনে নেওয়া উচিত। আমি কি নেহালকে আবার ডাকবো? আমি না বলতে যাব, কিন্তু তার মধ্যে ডাক্তার সৈয়দ মুরসালিন বাসায় ফিরছেন। ফিরেই তিনি আপুকে ডাকলেন, শেফা, ও শেফা, কোথায় তুমি? তার ডাক কি যেন একটা ছিল, কি একটা যেন ঘটেছে আর তিনি বলতে চাচ্ছেন। আপু আমার রুম থেকে বেরোতে বেরোতে বলেন, এই তো এখানে আমি, কি হয়েছে? সৈয়দ মুরসালিন ভাইয়া এদিক ওদিকে সে আপুর কাছে জোরে জোরে বললেন, তিশার যে এক্স হাজব্যান্ড শুভ। আপু চিন্তিত গলে বললেন, হ্যাঁ শুভ, কী করছো? দেখা হয়েছিল নাকি তোমার সাথে? কিছু বলেছে তোমায়? মুরসালিন ভাইয়া বললেন, আরে শোনো আগে তুমি। এর মধ্যে শুভর মা এগিয়ে এসেছেন ছেলের নাম শুনে। আমিও দরজার কাছাকাছি গিয়ে দাঁড়ালাম। রাগে আমার শরীর কাঁপছে। আমার কেন জানি আশঙ্কা হচ্ছে ভাইয়াকে শুভ অপমান করছে, কিন্তু আমার আশঙ্কা উড়িয়ে দিয়ে ভাইয়া বলেন, একটা ভয়াবহ ঘটনা হয়েছে, শুভ খুন হয়েছে, আর আর ওর ওয়াইফ উধাও। পুলিশ কোথাও খুঁজে পাচ্ছে না তাকে। ধারণা করা হয়েছে ওর ওয়াইফ এই খুনের সাথে জড়িত। শুভর মা শুনে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন। তার অবস্থা ভালো না, মনে হচ্ছে এক্ষুনি জ্ঞান হারাবেন। কিন্তু আমার খুব একটা কষ্ট হলো এতে। যদি আফসোস হচ্ছিল এই জন্য, বেচারা সময় থাকতে বুঝতে পারেনি ওর জন্য যে ষড়যন্ত্রের জাল বোনা ছিল তা সে চোখে দেখেনি। আমি সাবধান করেছি, মা সাবধান করছে, সে তখন আমাদের শুভঙ্কি না ভেবে শত্রু ভেবেছে, আর আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তার জন্মদাতা মায়ের সাথে। সেই মা তাকে গর্ভে ধারণ করছে, সেই মা তাকে বুকের দুধ খাইয়ে বড় করে তুলছে, হাত ধরে হাঁটা শিখিয়েছে, অসুখ হলে সেবা করেছে, আল্লাহর দরবারে কেঁদে কেটে তার জন্য দোয়া করেছেন। সেই মাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতেও সে একটুও ভাবেনি। তার যা প্রাপ্য ছিল তাই সে আজ পেয়েছে। আল্লাহ মানুষকে ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। শুভর মার সাথে অত বড় অনাচার করা সত্ত্বেও মা কিন্তু ঠিকই পাগলের মতো ছটপট করতে গেলে চলে গেলেন যে বাড়ি তার ছেলে তাকে বের করে দিয়েছিল, সেই বাড়িটা। ছেলের লাশটা দেখতে। আসলে সন্তানরা মায়ের সাথে অনাচার করলেও মা তা মনে রাখতে পারে না কখনো। ওই দিক থেকে বিয়ের বিষয়ে কোনো কথাবার্তা হলো না। এমন একটা খবর শোনার পর এসব বিষয়ে আলাপ করা যায় না। শুধু একদিনে না, এরপর আরও মাস দেড়েক চলে গেল। আমি আর মা আপুদের বাসায় রয়ে গেলাম। শুভর মাও ছেলের দাফন কাফন সেরে কদিন বাড়ি থেকে তারপর এলেন, কিন্তু ততদিনে এই বিষয়ে কথা হলো না। পাকা কথা হলো আরও পরে। ওই বিষয়টা যখন একটু চাপা পড়ল, তখন নার্স আপু আমায় জানালো একদিন, বললেন, তিশা, পাত্র সম্পর্কে তুমি কিছু জানবে না? অনেক দিন তো হয়ে গেল, তোমার ইদ্যতের দিনগুলি অনেক আগেই শেষ হয়েছে। এবার বিয়ে করতে সমস্যা নেই, সব কিছু জেনে বুঝে ফেলো। আমি সলাজ হেসে আমতা আমতা করে বললাম, জি, জানতে চাই তো চাই, বলুন তো কে পাত্র? ওনার পরিচয়। নার্স আপু হাসলেন, হেসে বললেন, ধারণা করে বলো তো কে হতে পারে এটা? আমি লজ্জায় পড়ে গেলাম, তাই চুপ করে নিজ দিকে তাকিয়ে রইলাম। আমায় দেখে আপু বুঝতে পারলেন, তাই তিনি আগ বাড়িয়ে বলেই দিলেন, পাত্র দূরের কেউ না, ও তোমার দেবর চিকিৎসক, আমার দেবর ডাক্তার নেহাল। তুমি একটু ভেবেচিন্তে দেখো ওর বিষয়ে। পাত্র কিন্তু ভালো, একটু লাজুক স্বভাবের। এরকম লাজুক ছেলেরা সবসময় রোমান্টিক হয়, বউ ছাড়া ওরা কিছুই বোঝে না। লজ্জার কারণে অন্য কাউকে ওরা কিছু বলতে পারে না, কিংবা অন্য কাউকে ভালোবাসতেও পারে না বলে এরা ওদের সারা জীবনটা স্ত্রীকে ভালোবেসে কাটিয়ে দেয়। আমি সত্যি এতটা কোনোদিন ভাবিনি। ভাবনা তো দূরের বিষয়, এসব নিয়ে কল্পনা করাও তো দুরূহ ব্যাপার ছিল আমার পক্ষে। আমার এমন দুরবস্থা ডাক্তার নেয়াল এসে আমার ত্রাণকর্তা হয়ে পাশে দাঁড়ালে বেশ মানাতো, কিন্তু আমার বিয়ে করতে চান তিনি। আমি তো ডিভোর্সি, একটা মেয়ে আছে আমার, তার উপর গরিব ঘরের মেয়ে আমি, পিতৃহীন। এত কিছু জানার পরেও তার মতো স্বনামধন্য ডাক্তার আমায় বিয়ে করবেন কেন? আমি জগতে কেউ কেউ আছে এমন মানুষ যারা দয়া দেখাতেই জন্মগ্রহণ করে। তারা মানুষের রূপ, ঐশ্বর্য, বয়স, ধন সম্পদের অবস্থান দেখে না, তারা মহৎ।
অসহায় সহায় হতে ওদের জন্ম। আমি ঠিক জানি না। আমি নার্স আপুকে বললাম, আপু, আমার মতো হতভাগীকে তিনি বিয়ে করতে চান কেন? নার্স আপু হেসে বললেন, এই কথাটা আমাকে নয়, তাকেই জিজ্ঞাসা করো। ও আজ বিকেলে বাসায় থাকবে, ছাদে তোমার সাথে কথা বলবে। আর একটা কথা, রাজকুমারীর দাদি নানি উভয়ে এই বিষয়ে জানে, তারা এতে সম্মতি দিয়েছেন। এবার তোমার পালা। আমি আর কিছু বললাম না। আপু ব্যস্ত ডিউটিতে চলে যাবেন তিনি। আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বিকেলবেলা হঠাৎ করে আমার মনটা ফুরফুরে হয়ে গেল। কেন জানি খুব আনন্দ পাচ্ছি মনে। এতটুকু জীবনের মধ্যিখানে সব অতীত হঠাৎ করে স্মৃতি হয়ে উধাও হয়ে গেল। আজ আমার অদ্ভুত অদ্ভুত শখ হচ্ছে, সেই হচ্ছে আমি এখনও সেই 15 বছর বয়সী কিশোরী। আজ আমার খুব ইচ্ছে করছে কলা পাতা রঙের একটা শাড়ি পরতে, কুচি দিয়ে, শাড়ির সাথে ম্যাচ করে 2 হাত ভর্তি রং ভারী কাচের চুড়ি, চোখ ভর্তি কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, গোলাপি রঙের লিপস্টিক, আর কপালে সরু একটা টিপ। আমি খুব যত্ন করে এই কাজগুলো করলাম। কতদিন এসব করি না। আমার হাসি খুশি থেকে মা কী যে খুশি হলেন। আমি নীরবে তাকিয়ে আছি, মা কাঁদছেন। এই কান্না মোটেও সামিল হলাম না আমি, বরং ঠোঁটে লিপস্টিক মারতে মারতে ঠোঁট ফাঁক করে একটু হাসলাম। এই হাসির কারণ আছে। কারণ হলো, আমি জানি মায়ের এই কান্না দুঃখ সুখের কোনো কান্না নাই। তার কান্না আনন্দের। আমার হাসি খুশি দেখে তিনি খুশিতে কাঁদছেন। তাকে এভাবে দেখতে চাই আমি সব সময়, সারা জীবন। রাজকুমারীকে নিয়ে খেলছেন। ওর পেটের নরম তুলতুলে মাংস কাতুকুতু দিয়ে সে ফিক করে হেসে উঠতে, হাসতে হাসতে একেবারে তার দম পেটে যায়। আমার এভাবে হাসি খুশি মুখ দেখে তারও খুব ভালো লাগে বুঝি। সেও পালকহীন তাকিয়ে আছে আমার দিকে আনমনে। আমার তখন ইচ্ছে করে সারা জনমভর এইভাবে থাকতে, হাসি খুশি, আমার মায়ের জন্য আর আমার রাজকুমারের জন্য। এই শেষ বিকেলে রাজকুমারীকে ঘুম পাড়িয়ে ঘুমাক। মেয়েটা আজকাল ঘুমায়ই না একদম, সারাদিন খেলায় মগ্ন হয়ে থাকতে চায়। ভালোই হয়েছে ঘুমিয়েছে। আবার আবার ডাক্তার সাহেবের সঙ্গে একটু একান্তে কথা বলতে হবে। এদিকে ডাক্তার নেহাল গলাও শোনা যাচ্ছে। চির লাজুক মানুষটা আজ ইচ্ছে করে আমায় তার গলার আওয়াজ শোনাচ্ছে। ওর সাথে কথা বলছি। এই কথাগুলো অবশ্য নিরর্থক, কিন্তু আমি জানি এগুলো একেবারে নিরর্থক নয়। এগুলো হচ্ছে সাংকেতিক। এর অর্থ আমি যেন ছাদে দেই, আমার সাথে তার কথা আছে। আমি নিজে গাঢ় করে হাসলাম। তারপর ধপধপ করে পা ফেলে সিঁড়ি ডিঙ্গিয়ে চলে গেলাম ছাদে। গিয়ে দেখলাম গোলাপ বাগানের পিছনে ওখানে পূবালি সমীরণ বয়ে বেড়াচ্ছে। সেই সমীরণ জুড়ে ফুলের মিষ্টি গন্ধ। এইসব গন্ধ কি এক নেশা আছে। এই গন্ধ সবাই নিতে পারে না। সংসার বাদ দেওয়া সাধকেরা এসব গন্ধে মাতাল হয়ে ঘরে ফিরে যেতে উন্মুখ হয়, আবার নতুন করে সংসার পাতবে। দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব ভাবছিলাম আমি। এর মধ্যে কখন যে নিহাল এসে আমার পাশে দাঁড়িয়েছে আমি খেয়াল করিনি। একসময় যখন ও আমার সামনে এসে দাঁড়িয়ে হাত নাড়িয়ে বলল, এই যে, আপনাকে আমি 3বার সালাম দিয়েছি, আপনি কিন্তু একবারও জানাননি। এবার একসাথে 3বারের জবাব দিন বলছি। আমি লজ্জায় পড়ে গেলাম। লজ্জায় আড়ষ্ট হয়ে মৃদু হেসে 3বার সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কেমন আছেন? নেহাল বলল, ভালো। তারপর আমরা অনেকক্ষণ ধরে নিশ্চুপ ছিলাম। নিশ্চুপ থাকলে আমাদের কথা হয়েছে চোরা চোখে। আমি খেয়াল করছি নেহাল আর চোখে বড় যত্ন করে দেখছে আমায়। আমার বুকটা তখন থরথর করে কাঁপছিল। কত কিছু বলার ছিল আমার, জিজ্ঞাসা করার কথা ছিল। তিনি কেন আমায় বিয়ে করতে চান, আরও কত কিছু। এসব কিছু তো বলাই হলো না। কোনো কিছু জিজ্ঞাসা না করেই আমি মনে মনে এই বিয়েতে কবুল দিয়ে ফেললাম। কী আশ্চর্যের বিষয়। দিন কীভাবে যেন চলে যেতে যায়। এই তো সেদিন নিহালের সাথে বিয়ে হলো আমার। এখনও স্পষ্ট মনে আছে সব কিছু। আমাদের ফুলসজ্জা রাতে আমার মেয়ে রাজকুমারী হঠাৎ করে পেটে ব্যথা শুরু হয়। ওষুধ দেওয়ার পরে মেয়ের কোনো কাজ হচ্ছে না, পেটে ব্যথা কমছে না কিছুতে। মেয়ে গগনবিদারী চিৎকার করছে, কোনোভাবেই ওর চিৎকার থামছে না। অবশ্যই আমি ওকে কোলে তুলে নিয়ে ঘরে পায়চারি করতে শুরু করলাম। তখন কেবল একটু শান্ত হলো, ওর চিৎকার বন্ধ হলো। খুশি হয়ে একে এবার যেই না শুইতে দিব তখনই আবার চিৎকার। আমি ভয় পাচ্ছিলাম, না জানি নেহাল আমায় ধমকি দিয়ে বসে কি না। শত হলে পুরুষ মানুষ, রোদের রাগ বেশি। তাছাড়া এটা তার জীবনে একটা গুরুত্বপূর্ণ রাত। এই রাতটা আমার মেয়ে এভাবে নষ্ট করে দিচ্ছে। নেহাল এক পর্যায়ে আমার কাছে এসে বললেন, দিন ওকে আমার কাছে দিন। আমি ভয়ে মুষড়ে উঠি। না জানি রাগে মেয়েকে নিয়ে বাইরে কোথাও ফেলে রেখে আসে কি না। আমি অনেক শুনেছি এমন সৎ বাবা মারা এমনই করে, এমন অনেক ঘটনা। আমি কাঁপা কাঁপা হাতে ওর কোলে রাজকুমারীকে তুলে দিলে বড় যত্ন করে মেয়েকে বুকের সাথে আগলে নিয়ে সারা ঘরময় পায়চারি করতে শুরু করলো। মেয়েও একেবারে শান্ত নীরব। পায়চারি করতে করতে সে আমায় বলল, যতক্ষণ না মেয়ে ঘুমাবে ততক্ষণ আমরা উদল বদল করে এভাবে মেয়েকে কোলে নিয়ে পায়চারি করব। ঠিক আছে? আমার চোখে জল ভিজে উঠছিল তখন। সেই জলে কাজল লেপটে গিয়েছিল। আমি হাতের পিঠ দিয়ে সেই কাজল ধোয়া মুছতে মুছতে বললাম, ঠিক আছে। সে রাত আমরা কেউ বিছানায় গা লাগাতে পারিনি।
মেয়ের চোখের ঘুম এলো ফজরের আজানে। অদ্ভুত বিষয় হলো এর মধ্যে আমরা নিজেই বিরক্তি হলেও নিহাল একটুও বিরক্ত হলো না। এর পরের সময়গুলো আরও মধুরময় ছিল। এই মধুময় সময়গুলি কাটতে লাগলো আরও দ্রুত। এর অনেক বছর পর এক রমজানের রাত। সেই রাতে আমি মাইগ্রেন ব্যথায় কাতর হয়ে ঘুমের ওষুধ খেয়ে বিভোর হয়ে ঘুমাচ্ছি। ঘড়িতে সম্ভবত প্রায় রাত 2:35। রাজকুমারী গলা ছাড়া ডাকে হুট করে ঘুম ছেড়ে উঠলাম। ঘুম থেকে উঠে চমকে গিয়ে ওকে জিজ্ঞাসা করছিলাম, কী হয়েছে, ডাকছিস কেন রে মা? রাজকুমারী শঙ্কিত মুখে বললেন, আব্বু মার গলাতে গিয়ে হাত পুড়ে ফেলছে। আমি তাড়াহুড়ো করে আমার 5 বছর বয়সী ছেলে উমরের গায়ে কাঁথাটা ভালো করে জড়িয়ে দিয়ে বিছানা থেকে নামলাম। তারপর এক রকম দৌড়ে গেলাম কিচেনে। দৌড়ে গিয়ে নেহালের হাতটা ধরে মুখ থেকে একটু লালা দিয়ে ওর হাতে পুরো ঘষতে ঘষতে বললাম, কে বলেছে রান্না করতে, এসব যত মাতব্বরি। নেহাল তখন দুষ্টু কিশোরের মতো দাঁত কেলিয়ে খিলখিল করে হাসতে শুরু করলো। হাসতে হাসতে সে বলল, আমি যদি রান্না করতে এসে হাত না পড়ে ফুলতাম তবে কি তুমি এভাবে আধঘুম চোখে দৌড়ে এসে আমার হাতে ঠোঁট ছুঁয়ে চুমু খেতে, ফু দিয়ে হাতে গরম বাতাস দিতে? রাগান্বিত গলায় এভাবে শাসন করতে আমায়? আমি আর কিছু বলতে পারলাম না। চোখের জল যাচ্ছে আমার। ইচ্ছে করছে গলা ছেড়ে কাঁদতে, কিন্তু কাঁদতে পারিনি একটু। মেয়েটার তার আব্বুর মতোই নির্লজ্জ। ওর কমন সেন্স বলতে নাই। আমরা স্বামী স্ত্রী মিলে যে একটু প্রণয় করব, সেই সুযোগ কি আর সে দেবে? সে এখানে দাঁড়িয়ে থাকবে হাবলার মতো। তাকে আবার ধমকও দেওয়া যাবে না। তাকে এক ধমক দিলে তার আব্বু আমাকে 10 ধমক দিয়ে বসিয়ে রাখবে। সমাপ্ত। গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। অনেক সাধনার পরে গল্পটার নাম।